বাংলাদেশ ভারতের যে এখনকার যে সম্পর্ক, বিশেষ করে 5 আগস্টের পরে সম্পর্কের আমরা দেখছি টানাপোড়েন ছিল, এখন অবনতির দিকে গিয়েছে বলে অনেকে বলছেন। আপনার এই মুহূর্তে সম্পর্ক কতটা অবনতি ঘটেছে বা এই পর্যায়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমার কাছে যেই তৃতীয় দেশটিকে নির্ধারক ও খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। চীন আমাকে এখন অত্যন্ত মিস্টিরিয়াস, আবার অ্যাট দ্য সেম টাইম নির্ধারক হিসাবে মনে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ককে। এখন ভারত অত্যন্ত নার্ভাস এবং উদ্বিগ্ন, তার আচরণেই বোঝা যায় যে ঠিক তার ফরেন সেক্রেটারিকে পাঠানো হচ্ছে জরুরি ভিত্তিতে, আবার অ্যাট দ্য সেম টাইম অভ্যাসগতভাবে ভারত আগ্রাসী একটা মনোভাব নিয়েছে। এই বর্ডার হত্যা করা, তারপর বর্ডারে আরও বিএসএফের প্রেজেন্সকে অ্যাগ্রেসিভ করা। কিন্তু আমার যেটা মনে হয় যে এর অনেকাংশেই উদ্দেশ্যটা হচ্ছে শেষবারের মতো প্রচেষ্টা নিয়ে বাংলাদেশের উপর এমন একটা চাপ সৃষ্টি করা যে ডোন্ট টার্ন টুয়ার্ডস চায়না। যে এবং চীনের বিষয়টা আমরা এখনও ঠিক অ্যাকুরেটলি কেউ রিড করতে পারছি না। চীন আসলে আমাদের সাথে অলরেডি কি একটা ইকুয়েশন তৈরি করে ফেলেছে? কারণ আগের যে ইকুয়েশনটা ছিল সেখানে চীন অনেকাংশেই কিন্তু ধরে নিয়েছিল যে বাংলাদেশ অনেকটা ভারতীয় নিয়ন্ত্রণে থাকবে এবং সেই বাস্তবতার প্রেক্ষিতেই চীনকে অপারেট করতে হবে বাংলাদেশের সম্পর্ক। কিন্তু হঠাৎ যখন দেখা গেল যে এই ধরনের নাটকীয়তা চীনের সাথে এখন আমাদের বড় ধরনের একটা সম্পর্কের ক্ষেত্র খুলে গিয়েছে এবং এটাই ভারতকে নার্ভাস করে তুলেছে। আমি মনে করি যে এর সবচেয়ে বড় ইঙ্গিত হচ্ছে যে এই যে রংপুরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার এয়ারফিল্ডটা অ্যাক্টিভেট করা এবং তাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারফিল্ডে পরিণত করা, এটা অ্যাবসলিউটলি আনঅ্যান্টিসিপেটেড। এবং এটা কেন এত বড় রকমের গুরুত্ব দেয়া হচ্ছে, এর একদম আমার কাছে যেটা মনে হয় একজন ভূ রাজনীতির ছাত্র হিসাবে, যে চায়না যে সাকসেসফুলি ভুটানের সাথে অ্যাগ্রিমেন্ট করে ডোকলাম একদিকে আদায় করেছে, অপরদিকে পূর্ব ভুটানে তারা যে একটা অংশ ভুটানের সাথে সোয়াপ করেছে ওই অরুণাচলের উপরে হস্তক্ষেপ করার জন্য, এই চিন্তাধারাগুলো এতদিন স্থিমিত হয়েছিল। হঠাৎ করে বাংলাদেশে যে অপরচুনিটিটা চায়নার জন্য খুলে গিয়েছে, তার ফলে চায়না যেটা নীরবে দূর থেকে আমার মনে হয় চাচ্ছে যে যত শীঘ্রই সম্ভব আমাদের উত্তরে শিলিগুড়ি করিডোরের কাছে আমাদের সীমান্ত যেন এমনভাবে আমরা সংরক্ষিত করি এয়ার পাওয়ার। আবার দেখেন ভারত কি দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের, যে স্পেসিফিক এগুলো এই হাসিমারা এয়ারফিল্ড যেটা সবচেয়ে কাছে, সেখানে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা প্রায় 50 শর্ট রেঞ্জ আর মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র বসিয়েছে। এবং শোনা যাচ্ছে শুধু রাফেল বিমানই না, SS-400 যে অ্যান্টি মিসাইল সিস্টেম সেটাও নাকি কাছাকাছি ইনস্টল করেছে। অর্থাৎ সাময়িক হোক আর স্থায়ী হোক, ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য যে সামরিক বহর এয়ার পাওয়ার, সেটাই তারা কিন্তু এই অঞ্চলে হঠাৎ শিফট করে নিয়ে এসছে। এটা কারণটা কি? আমি বলছি না যে কোনো যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, কিন্তু আমার ধারণা হচ্ছে যে চীনকে ভারত এখন অত্যন্ত আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর হিসেবে হঠাৎ করে দেখতে পাচ্ছে এবং তারা শেষবারের মতো ফরেন সেক্রেটারি বাংলাদেশকে এসে ওয়ার্নিং দিয়ে যাবে। যে আমরা আপনার কাছে আবার আসবো ডাক্তার জাহিদুর রহমান স্যার, যেটা বলেছেন যে ভারত যে এখন নার্ভাস বা ভারতের যে প্রতিক্রিয়া বা ভারতের গণমাধ্যমের যে প্রোপাগান্ডা, এটা একটা ব্যাখ্যা স্যার দিয়েছেন যে চীন কোনো ফ্যাক্টর হতে পারে। আপনি এই যে ভারত সরকারের যে প্রতিক্রিয়া 5 আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের মিডিয়ার যে ক্রমাগতভাবে মিথ্যা ফেক নিউজ প্রচার করা এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতের সরকারের প্রতিক্রিয়া মিডিয়ার ভূমিকাকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ। ভারতের সরকার আর মিডিয়ার ভূমিকাকে আসলে আলাদা করে দেখার কিছু নাই। মানে ভারতে গত বেশ কয়েক বছর থেকে ভারতের মিডিয়াকে
ভারতের গুরুত্বপূর্ণ জার্নালিস্টরা বা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্টরা গদি মিডিয়া বলছেন, মোদির সাথে মিলে মোদির গদি মিডিয়া। এবং ভারতের অবস্থান এখন প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 159 ইজ দ্য র্যাঙ্কিং আউট অফ 180 কান্ট্রিজ। আমাদের চাইতে 6 ধাপ উপর, আমরা 165, কিন্তু পাকিস্তান 152, মানে পাকিস্তানের চাইতে তারা এতটা খারাপ আছে। সো ওই মিডিয়াগুলোকে আমরা আসলে ভারত সরকারের বক্তব্য হিসাবেই দেখব, কারণ একটা সরকার তার সব বক্তব্য সরকারিভাবে দিয়ে দেয়া কঠিন, সুতরাং সে কিছু বক্তব্য বা বেশ কিছু বক্তব্য মিডিয়ার মাধ্যমে দেয়াবে। আমি একেবারে ব্লাইন্ড বিজেপি সাপোর্টার, এএনআই, রিপাবলিক টিভি এগুলোর কথাও বলছি না, এগুলোকে সরিয়ে রাখেন। যেগুলোকে দীর্ঘ সময় আমরা প্রেস্টিজিয়াস নিউট্রাল ধরনের মিডিয়া মনে করতাম, ওগুলোরও পারফরমেন্স রোল আমরা এখন দেখব, জাস্ট তাদের প্রোপাগ্যান্ডা। কেন তারা এরকম করছে? আমার কাছে 3টা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে, যেটা আসলে প্রধান, এটাই প্রধান কারণ, ভারত তার ডোমেস্টিক যে পলিটিক্স আছে তাতে তার হিন্দুত্ববাদী যে রাজনীতি, তাতে সে দেখাতে চায় পৃথিবীর যেখানেই যে কোনোখানে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে যদি হিন্দুরা কোনো না কোনোভাবে অত্যাচারের শিকার হয়, সে যদি চাপের শিকার হয়, সে তার রক্ষাকর্তা। এই ন্যারেটিভ সে রীতিমতো একটা আইন পাশ করেছে তারা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটার অধীনে যে কেউ গেলেই নাগরিকত্ব পেতে পারে। সুতরাং ভারতের তার ভোট ব্যাংকের কাছে সে দেখাতে চায় যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এবং আমি তাকে সেভ করছি। এবং আমরা যোগ করব যে সাম্প্রতিক সময় আমাদের আশেপাশে এবং 1.5 বছরের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, সুতরাং তার এই হিন্দু কার্ড বাংলাদেশে সে খেলছে, এই প্রোপাগ্যান্ডার উদ্দেশ্য সেটা। নাম্বার 2 হচ্ছে, ভারত চায় ডক্টর ইউনূসের উপর একটা চাপ তৈরি করতে। মানে এখন যেটা হয়, আপনার আসলে বোঝা দরকার ছিল যে ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনার সরকার না। আপনি চাপ না দিয়ে রাদার আপনার রিয়ালাইনমেন্ট আপনি করতে পারতেন, সম্পর্কের যে ধরন ছিল সেটা, কিন্তু আপনি সেটা না করে মনে করলেন যথেষ্ট পরিমাণ চাপ যদি আপনি দিতে পারেন, দিয়ে আপনি অনেক না হলেও কিছুটা হলেও ল্যাভারেজ আপনি অর্জন করতে পারবেন। যেমন আমরা সাম্প্রতিক সময় দেখব যে এটা করে যে হবে না, এটা ভারত বোঝেনি, যেটা শেখ হাসিনার সরকার না। এবং অবাক লাগতে পারে যে এত বড় একটা দেশ, তাদের এত বিউরোক্রেসি, এত ডিপ স্টেট, তাদের নিজস্ব মানে স্ট্র্যাটেজিশিয়ানস আছে, সবাই এটা বুঝলো না যে এটা এই রকম সরকার নাম, রিয়ালিটিটা মানতে হবে এবং তার সাথে কাজ করতে হবে। কিন্তু দেখুন, আপনি চাপ দিলেন, এবার কি হলো? এবার আপনি দেখবেন যে আমাদের এখানে যে তারা চেষ্টা করেছিল ব্রডব্যান্ডের যে ব্যান্ডউইথ, সেটা মানে এখানে করিডোরের মতো করে নিয়ে যেতে, সেটা রাজি হয়নি। নট অনলি দ্যাট, আমরা আজই নিশ্চয়ই একটা নিউজ দেখেছি, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি থাকতে পারবে না, কাজ করতে পারবে না। উনি স্পেসিফিকলি ভারতের কথা বলেনি, কিন্তু এটাকে আমরা ট্রান্সলেট করব ভারতের কথা হিসেবে। অসংখ্য ভারতী, সংখ্যাটা কয়েক লক্ষ ভারতী শুধুমাত্র ট্যুরিস্ট ভিসায় এসে এক্সটেন্ড করে করে এখানে কাজ করেন, এবং বিলিয়নস অফ ডলার, এটা কত এখনও নিশ্চিত না, বৈধ অবৈধ মিলে অ্যারাউন্ড 10 বিলিয়ন হতে পারে। সুতরাং আপনি চাপ দিয়ে কিন্তু ওই ঘটনাটা উল্টো ঘটছে। নাম্বার 3 রিজন তারা যেটা আছে বলে মনে করে, সেটা হচ্ছে ইগো আছে। মানে ভারতের সর্বশেষ যখনই ভারতের ফরেন পলিসি নিয়ে প্রচুর সমালোচনা হতো, যে তুমি নেপালের এই অবস্থা, তোমার শ্রীলঙ্কাতে, মলদ্বীপসে তো রীতিমতো অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন করে একজন প্রেসিডেন্ট যে হয়ে গেল, নেপালের মতো হিন্দু প্রধান দেশ, যেটার একসময় রাষ্ট্রধর্ম হিন্দু ছিল, কালচারালি পুরো মিল তাদের, সেই দেশও তার শত্রু। তখন ভারত খুব মানে তাদের ফরেন পলিসির লোকজন বলতো যে আমরা বাংলাদেশকে দেখো, আমরা কত চমৎকার একটা প্রতিবেশী আছে এবং ওকে আমরা আমাদের মতো করে কবজা করে রাখতে পেরেছি। এটারও যখন পতন হলো, আসলে ভারতের আর কোথাও কোনো মানে তার লিস্ট কোনো সাকসেস তাদের ফরেন পলিসি আর নাই। সো একটা বৃহৎ রাষ্ট্র, সে সুপার পাওয়ার হবে কি হবে না, ইজ এ ডিফারেন্ট ডিবেট, তার আচরণ বলছে সে হবে না, কিন্তু একটা বিরাট রাষ্ট্র, তার তো ইগো হার্ট হয়েছে, সুতরাং তাকে এই রেটরিক চালাতেই হবে সেই ইগো থেকে বেরিয়ে আসার জন্য। মোটা দাগে এই 3টা জিনিসের কারণে তাদের এই অ্যাটিটিউড।